তো দেখো আমরা এই ভিডিওতে কী করবো, কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো কোশ্চেন অ্যান্সারগুলো নর্মাল হবে না, এগুলো খুব অ্যাডভান্স টাইপের কোশ্চেন হবে। আমি কিছু কোশ্চেন বেছে নিয়েছি, যে কোশ্চেনগুলো কনসেপ্ট বেসড কোশ্চেন, ঠিক আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট জি মেন, জি অ্যাডভান্স আর নিটের জন্য, ঠিক আছে। তো দেখো কোশ্চেনগুলোর মধ্যে আমরা কিছু রিয়াকশন টাইপের কোশ্চেন করবো, কিছু কনসেপ্ট বেসড কোশ্চেন করবো, ঠিক আছে। তো প্রথমে যে কোশ্চেনটা নিয়েছি সেটা একটা রিয়াকশন বেসড কোশ্চেন। দেখো সেখানে রিয়াকশন করা হয়েছে, কিছু সিরিজ অফ রিয়াকশন আছে, যার পরে তৈরি হবে ER-F কম্পাউন্ড। এফ কম্পাউন্ডটা বলে দিয়েছে এই কম্পাউন্ডটা ট্রাইমিথাইল অ্যামিন কম্পাউন্ড, টার্সিয়ারি অ্যামিন কম্পাউন্ড। আর যেটা সেই কম্পাউন্ডে বলেছে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট মান বের করতে। তাহলে দেখো এখানে আমাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথমে এই রিয়াকশনগুলো, এখানে দুই টাইপের রিয়াকশনের কথা বলেছি আমি, একটা হলো হাইড্রোজেনেশন আর রিডাকশন, আর একটা হলো এলিমিনেশন। দেখো দেখতে পাচ্ছ, আর যে কম্পাউন্ড তৈরি হবে সেটা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট। তাহলে তিনটে কনসেপ্ট এখানে ক্লিয়ার হতে চলেছে। তো দেখো কী করে আমরা ডিল করবো কোশ্চেনের সঙ্গে, ঠিক আছে। তো ফার্স্ট যেটা বলেছে, ফার্স্ট আমাদের একটা কম্পাউন্ড দিয়ে দেওয়া হয়েছে। এই কম্পাউন্ডটা সবাই তোমরা চেনো, এই কম্পাউন্ডের নাম হলো পিরিডিন, তাই না। এই পিরিডিনকে কী করা হচ্ছে, H2 আর NI এর প্রেজেন্সে হাইড্রোজেনেশন করা হচ্ছে। অ্যাকচুয়ালি হাইড্রোজেনেশন কী হলে কী হয়, ডবল বন্ড থাকলে বা সেটা ট্রিপল বন্ড থাকলে, মানে আনস্যাচুরেশন থাকলে এক কথায় H2NI এর প্রেজেন্সে সিঙ্গেল বন্ডে পরিণত হয়। এই রিডাকশনও বলা যেতে পারে। তো এখানেও সেই একই টাইপের রিডাকশন হবে, ফলে যেটা তৈরি হবে সেটা হলো এটা, কারণ প্রত্যেকটা ডবল বন্ড ছিল, সবগুলো সিঙ্গেল বন্ডে পরিণত হয়েছে। তাহলে হাইড্রোজেনেশন ওই কন্ডিশনে করা হয়েছে। এখানে এটা ছাড়াও অনেক সময় সোডিয়াম ইথানলও ইউজ করা যেতে পারে। মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা রিয়েজেন্ট দিলেই আমরা কী করবো, এটাকে সম্পূর্ণ রিডাকশন করে এটা তৈরি করবো। এটার নাম হলো পাইপিরিডিন, ঠিক আছে। নেক্সট কী বলা হয়েছে, এই কম্পাউন্ডটাকে 2 মোল বা 2 অণু মিথাইল আয়োডের সঙ্গে রিয়াকশন করা হয়েছে। তো মিথাইল আয়োডাইড 2 অণু দিয়েছে, এখানে মনে রাখতে 2 অণু, একটু হিট দেওয়া আছে। তো এই মিথাইল আয়োডাইড যেটা, সেটাকে যদি একটু দেখি ভেবে, তাহলে আয়োডাইড এখানে লিভিং গ্রুপ, যেটা ডেল মাইনাস হয়ে আছে, আর এটা হলো প্লাস। এবার নাইট্রোজেনের কাছে যে লোন পেয়ার আছে সেটা কী করবে, মিথাইল গ্রুপকে অ্যাটাক করলে এই লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে খুব সহজে। ফলে প্রথম মিথাইল আয়োডাইডের সঙ্গে বিক্রিয়া করে যেটা তৈরি হচ্ছে সেটা হলো এরকম টাইপের একটা জায়গা, ঠিক আছে। এটা অ্যাসিডিক হাইড্রোজেন, এখান থেকে বেরিয়ে যায় যে I মাইনাস, সেটা এই Hটাকে বের করে নেবে। ফলে যেটা তৈরি হবে, এখানে আমি 2 অণু নিয়েছি, আমি 1 অণু প্রথমে রিয়াকশনটা করলাম, আর 1 অণু একটু পরে করছি, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি হাইড্রোজেনটা বেরিয়ে যায় তাহলে থাকলো কি এটা। নেক্সট আরেকটা ছিল মিথাইল আয়োডাইড, সেটার সঙ্গে যদি বিক্রিয়া করাই তাহলে একই রকমভাবে যেটা তৈরি করবে সেটা হলো এটা। কিন্তু এখানে লোন পেয়ে আর কোনো হাইড্রোজেন না থাকায় সেই হাইড্রোজেনটা আয়োডিনের সঙ্গে বেরোবে না, অর্থাৎ HI তৈরি করবে না। এখান থেকে কী বেরোচ্ছে, HI, তো সেই HI এখানে তৈরি হওয়ার চান্স থাকছে না, বোঝা গেল। এবার এই স্টেপে যেখানে একটা নাইট্রোজেন মাথায় পজিটিভ চার্জ চলে এসছে, সেই স্টেপে যাওয়ার পরে আমাদের এটা তাহলে বি, নিশ্চয়ই আমাদের এই কম্পাউন্ডটা হয়ে গেছে এটা, বি হলো এটা, যেটাকে দেওয়া হয়েছে AgOH। AgOH-এর মধ্যে রয়েছে Ag প্লাস আর OH মাইনাস, ঠিক আছে। Ag প্লাস যেটা, সেটা যে I মাইনাস ছিল, এর সঙ্গে সঙ্গে I মাইনাস থাকবে, তো এটা ক্যাটায়ন হলে অ্যানায়ন থাকবে নিশ্চয়ই। তাহলে এই ক্যাটায়ন অ্যানায়ন Ag আর অদক্ষেপ পড়ে যাবে, বোঝা যাচ্ছে। তারপরে এই যে OH মাইনাস, যেটা এখানে কী কাজ করে, যেখানে OH মাইনাস কী হিসাবে কাজ করে, বেস হিসাবে কাজ করে। এই বেসের প্রেজেন্সে এই যে লিভিং গ্রুপ যেটা পজিটিভ চার্জ ক্যারি করে আছে, সেটা বিটা এলিমিনেশন দেখাবে, বোঝা গেল। এটা একটা লিভিং গ্রুপ, গুড লিভিং গ্রুপ বা ব্যাড লিভিং গ্রুপ আমি বলছি একটু পরে। তো এটা বিটা এলিমিনেশন দেখাবে, অর্থাৎ বিটা এলিমিনেশন দেখাবে। বিটা এলিমিনেশন বলতে এখানে হাইড্রোজেনের কথা বলছি, হাইড্রোজেন এলিমিনেট করবে, হাইড্রোজেনের সঙ্গে একটা গ্রুপ এলিমেন্ট হবে। তো দেখা যাক কী করে হয়। তো যে বেসটা এখানে সেটা হলো OH মাইনাস, তাই না। আর এখানে যদি বলি, এইটা যদি আমি লিভিং গ্রুপ ধরি, এই লিভিং গ্রুপটা হলো একটা ব্যাড লিভিং গ্রুপ, তাই তো। যে ব্যাড লিভিং গ্রুপ হয়, ফ্লোরিন বা কোনো পজিটিভ লিভিং গ্রুপ, মানে যেই লিভিং গ্রুপে পজিটিভ আছে, পজিটিভ সেন্টার আছে, বা ফ্লোরিন হয়, তাহলে সেক্ষেত্রে এলিমিনেশনটা হয় হফম্যান রুল অনুযায়ী, ঠিক আছে। এই হফম্যান রুল অনুযায়ী মোর অ্যাসিডিক হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে লেস স্টেবল, অর্থাৎ লেস থার্মোডাইনামিক্যালি স্টেবল কম্পাউন্ড যেটা হবে বা অ্যালকিন যেটা হবে, সেটা প্রোডাক্ট দেয়। তো এখানে দেখো আমি আগে প্রথমে বিটা পজিশনগুলোকে চিহ্নিত করি, বিটা হাইড্রোজেন এলিমিনেশন হয়, তাই তো। তাহলে বিটা হাইড্রোজেন এলিমিনেশন যেটা,
সেখানে বিটা পজিশনগুলো দেখে নিই। তাহলে এটা হলো আলফা পজিশন, এই লিভিং গ্রুপ যদি এটার সঙ্গে লেগে থাকে তাহলে এটা আলফা পজিশন, তার পাশেরটা হলো বিটা পজিশন। তাহলে এটা একটা বিটা পজিশন আছে, এদিকে একটা বিটা পজিশন আছে। যেহেতু দুটো বিটা পজিশনই আইডেন্টিক্যাল, তাহলে যে কোনো একটা বিটা পজিশন থেকে আমি হাইড্রোজেন বের করতে পারি। তাহলে ধরে নাও আমি এখান থেকে হাইড্রোজেন বের করলাম, তাহলে এই ওএইচ মাইনাসটা প্রথমে এই এইচটাকে নেবে, এখানে ডবল ওয়ান তৈরি হবে আর লিভিং গ্রুপটা এখান থেকে খুলবে। তাহলে এই ডবল ওয়ানটা তৈরি হলো কোথায়? এখানে। এখানে দেখো এটা খুলে নাইট্রোজেন মাঝে চলে এসেছে বলে এখানে নিউট্রাল হয়ে গেছে, প্লাস ছিল, লোন প্যাডটা পেলো, এই ডবল বন্ডের ইলেকট্রন দুটো পেলো, ফলে এটা কী হয়ে গেল? নিউট্রাল। আর CH3 দুটো আগে থেকে ছিল। তো এটা যেটা তৈরি হলো সেটা হলো আমাদের সি, ঠিক আছে। এবার যে সি কম্পাউন্ড তৈরি সেটাকে আবার বলেছে মিথাইল আয়োডাইড দিয়ে হিট করতে। তাহলে আবার একই টাইপের রিয়াকশন যেগুলো আমি দেখালাম এই মেকানিজমে হবে। আর এখানে CH3 গ্রুপটা আর এই নাইট্রোজেনের সঙ্গে লেগে যাবে আর নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ চলে আসবে। নাইট্রোজেন 4টে বন্ড করলে প্লাস চার্জ ক্যারি করে, 3টে বন্ড করলে নিউট্রাল হয়। কিন্তু যখনই 4টে বন্ড হয়ে যাবে তখন সেটা পজিটিভ চার্জ ক্যারি করবে, ঠিক আছে। আর পজিটিভ চার্জের কারণে আমি বলে দিয়েছি। তো নেক্সট যখন এটাকে বলেছে, এটা ধরো হয়ে গেল আমাদের ডি, AgOH-এর উপস্থিতি হিট করতে বা AgOH-এর উপস্থিতি হিট করতে এখানের সঙ্গে যে আয়োডিন আছে সেই আয়োডিনটা এজির সঙ্গে AgI তৈরি করে ফেললো। আর যেই বেসটা OH মাইনাস, সেই OH মাইনাসটা কী করবে? এখানকার যে বিটা হাইড্রোজেন সেটাকে নিয়ে বের করে দেবে। মানে অ্যাকচুয়াল রিয়াকশানটা আমি এখানে দেখে দিচ্ছি। এই যে OH মাইনাস সেটা এই হাইড্রোজেনটাকে নিল, এখানে ডবল বন্ড হলো আর এই লিভিং গ্রুপটা বেরিয়ে গেল। তাহলে এখান থেকে তৈরি হলো যেটা সেটা হলো এইটা, ঠিক আছে। এটার নাম বলছি। আর এটা তৈরি হলো সঙ্গে করে পাইমিথাইল অ্যামিন। এরা বলেছে F, তার মানে ই নিশ্চয় এটা, ঠিক আছে। যদি এটা নাম্বারিং করা হয় 1 2 3 4 5 দুদিক থেকে সেম, তাহলে যে কোনো একদিক থেকে নাম্বারিং করো, তাহলে কি হবে? 1 4 ডাই পেন্টাইন বা পেন্টাটাইন, ওকে। আচ্ছা, তাহলে কোশ্চেনটা এখানে কমপ্লিট হয়নি, কারণ আমার কি বা এরকম টাইপের কোশ্চেন চাইনি। এখানে বলেছে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেটা ডবল ওয়ান ইকুইভ্যালেন্টের মান বের করতে। তো ডবল ওয়ান ইকুইভ্যালেন্ট যেটা বা DO যেটা, সেটা কী করে বের করা হবে সেই কনসেপ্টটা একটু শিখে নেওয়া যাক, ঠিক আছে। তো আমার যে কম্পাউন্ড তৈরি হলো সেটা আমি সাইডে লিখে রাখছি। তো ডবল বন্ড ইকুইভ্যালেন্ট বা যাকে DU বা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট দিয়ে প্রকাশ করা হয়, সেটা অ্যাকচুয়ালি প্রকাশ করে ডবল বন্ড, এক ছোটাতে দেখছি ডবল বন্ড, ট্রিপল বন্ড আর রিংকে। এই কনসেপ্ট শেখাতে গেলে একটু বড় ভিডিও হয়ে যাবে, তো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তো ডবল বন্ড ইকুইভ্যালেন্ট প্রকাশ করা হয় ডবল বন্ড, ট্রিপল বন্ড আর রিংয়ের সংখ্যাকে, ওকে। যদি কোনো কম্পাউন্ডের মধ্যে ডবল বন্ড ইকুইভ্যালেন্টের মান বা DU-র মান 3 হয়, তাহলে সেক্ষেত্রে কী কী কন্ডিশন কোনটা হতে পারে বা কটা ডবল বন্ড হবে, কটা ট্রিপল বন্ড হবে, কটা রিং হবে, সেটা একটু বুঝে নেওয়া যায়, ঠিক আছে। আর যদি কোনো আর এই ডবল বন্ড ইকুইভ্যালেন্টের মান কীভাবে বের করা হয় কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে? যদি কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে ফর্মুলা এমন টাইপের হয়, কার্বন আছে A, হাইড্রোজেন আছে B, মানে CaHB, তারপরে অক্সিজেন আছে C, নাইট্রোজেন আছে D, আর ধরে নাও কোনো হ্যালোজেন এলিমেন্ট বা একযোজী এলিমেন্ট আছে হাইড্রোজেন বাদ দিয়ে, সেটা হলো E। তাহলে সেই যৌগটার ক্ষেত্রে ডবল বন্ড ইকুইভ্যালেন্টের মান হবে A+1, মানে কার্বনের সঙ্গে সঙ্গে 1 যোগ করো, আর হাইড্রোজেনের সংখ্যা প্লাস X-এর সংখ্যা মাইনাস N-এর সংখ্যা, মানে N-টা যেটা ত্রিযোজী সেটা বিয়োগ করতে হয়, দ্বিযোজী ক্ষেত্রে যে অক্সিজেনের সংখ্যা সেটা যোগ বা বিয়োগ করার কোনো দরকার পড়ে না, বাই 2, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরে নাও আমরা ফর্মালডিহাইডের কথা বলছি, তো ফর্মালডিহাইডের ফর্মুলা কী হবে? C1H2O, তাই তো। তাহলে এক্ষেত্রে ডবল বন্ড ইকুইভ্যালেন্টের মান কত হবে? 1 + 1 মাইনাস 2/2। এখানে তো অক্সিজেনের সংখ্যা ধরা হয় না বলেছিলাম, তাহলে কত হলো? 2 - 1 = 1। তাহলে এটা ফর্মালডিহাইড স্ট্রাকচার যদি আমি লক্ষ্য করি, দেখো এইটা হলো ডবল বন্ড, তাই না। এই যে ডবল বন্ডের সংখ্যা সেটাই প্রকাশ করছে এই DU-টা। তাহলে DU যেটা এক বেরিয়েছিল সেটা এই ডবল বন্ডটাকে প্রকাশ করছে, বোঝা গেল। এইভাবে যৌগের মধ্যে ডবল বন্ডের সংখ্যা বের করা যেতে পারে। যদি ডবল বন্ড যদি DU-এর মান 3 আসে, তাহলে সেটা কী কী হতে পারে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি, একদম কোনো প্রবলেম থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। তো ডবল বন্ড ইকুইভ্যালেন্টের মান যদি 3 আসে, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে? 3টে ডবল বন্ড হতে পারে, মানে যৌগটার মধ্যে 3টে ডবল বন্ড আছে, হতে পারে 3টে রিং আছে। অর্থাৎ কি, মানে একটা ডবল বন্ড ইকুইভ্যালেন্টের মান একটা ডবল বন্ডের সঙ্গে কম্পারেবল,
আর একটা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট মানে একটা রিংয়ের সঙ্গে কম্পারেবল। বাট মনে রাখতে হবে দুটো ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট একটা ট্রিপল বন্ডের সঙ্গে কম্পারেবল। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে তিনটে থাকলে কি হতে পারে, একটা ট্রিপল বন্ড হতে পারে, দুটো হয়ে গেল, তাহলে আর একটা কী হতে পারে, ডবল বন্ড হতে পারে, বা একটা ট্রিপল বন্ড হলে আর একটা রিংও হতে পারে তার সঙ্গে। মানে দেখো এটা দুটো, এটা একটা ট্রিপল বন্ড যেটা সেটা দুটোকে নিচ্ছে ডবল বন্ড ইকুইভ্যালেন্টকে, আর একটা রিং একটাকে নিচ্ছে, তা তিনটে হয়ে যাচ্ছে। এখানে সেম একটা ট্রিপল বন্ড দুটোকে নিচ্ছে আর একটা ডবল বন্ড একটাকে নিচ্ছে, তা তিনটে হয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে দেখো আরও কী কন্ডিশন হতে পারে, যেখানে আমি বললাম তিনটে ডবল বন্ড হতে পারে, এরকম হতে পারতো যে দুটো ডবল বন্ড একটা রিং, দুটো রিং একটা ডবল বন্ড, বিভিন্ন কন্ডিশন এখানে হতে পারে। তো এই জিনিসটা মনে রাখবে যে একটা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট একটা ডবল বন্ডের সঙ্গে সমান বা কম্পারেবল, একটা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট একটা রিংয়ের সঙ্গে কম্পারেবল, আর দুটো ডবল বন্ড ইকুইভ্যালেন্ট একটা ট্রিপল বন্ডের সঙ্গে কম্পারেবল। তো যাই হোক না কেন, এই ডবল বন্ড ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়ালি ডবল বন্ডকে প্রকাশ করা হয়। এখান থেকে আমি কোশ্চেনে চলে এসেছি, কোশ্চেনে বলেছে যে ডবল বন্ড ইকুইভ্যালেন্ট মানে কম্পাউন্ড থেকে বলতে, এই কম্পাউন্ডের মধ্যে দুটো ডবল বন্ড আছে, অর্থাৎ যদি কম্পাউন্ডের মধ্যে দুটো ডবল বন্ড থাকে তাহলে ডবল বন্ড ইকুইভ্যালেন্টের মান কত হবে, 2 হবে। কারণ এক এক করে একটা ডবল বন্ডের জন্য একটা ডবল বন্ড ইকুইভ্যালেন্ট, তো দুটো ডবল বন্ডের জন্য দুটো ডবল বন্ড ইকুইভ্যালেন্ট, তাহলে কম্পাউন্ডের ডবল বন্ড ইকুইভ্যালেন্টের মান হবে 2। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা, অপশন বি 2। ওকে, বোঝা গেল? নেক্সট কোশ্চেন আসা যাক। দেখো এই কোশ্চেনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো বুঝতেই পারছো। তো এটা একটা রিয়াকশন টাইপের কোশ্চেন আবার নিয়েছি আমি। তো এখানে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এই যে রিয়াকশানটা করা হচ্ছে, সেই রিয়াকশানটা HBr এর প্রেজেন্সে কী করছে, এই টাইপের একটা কম্পাউন্ডকে ট্রিট করছে, ঠিক আছে? তো নর্মালি HBr কী করে, অ্যাডিশন রিয়াকশন অংশগ্রহণ করে। কীভাবে অ্যাডিশন রিয়াকশনটা হয়, যদি ডবল বন্ড থাকে সেই ডবল বন্ডে HBr দিলে একদিকে H যুক্ত হয়ে যায়, মানে ডবল বন্ডের একদিকে কী হয়ে যায়, H যুক্ত হয়ে যায়, আরেকদিকে যুক্ত হয়ে যায় Br, আর ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হয়ে যায়। এটা হলো অ্যাডিশন রিয়াকশন। এলিমিনেশন হলে কী হতো, উল্টো হতো, মানে এই ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড থেকে আবার ডবল বন্ড হতো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডিশন, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে, এখানে যেহেতু আমি দুদিকের মধ্যে যে কোনো একদিকে Br লাগিয়ে দিতে পেরেছি, যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল অ্যালকিন, যদি অ্যাসিমেট্রিক্যাল অ্যালকিন হতো, আমি একটা কম্পাউন্ডের এক্সাম্পল নিই, CH3CH ডবল বন্ড CH2, এইটা হলো অ্যাসিমেট্রিক্যাল। কারণ যে ডবল বন্ড আছে সেই ডবল বন্ডে দেখো একদিকে CH3 গ্রুপ আছে, ডবল বন্ডে এই কার্বনে আর কোনো CH3 গ্রুপ নেই, তাহলে এটা হলো অ্যাসিমেট্রিক্যাল। যদি সিমেট্রিক্যাল বলতাম তার মানে এখানে আবার একটা CH3 গ্রুপ থাকতো, সেটা সিমেট্রিক্যাল, কারণ এখানে যা লেগে আছে এই কার্বনের সঙ্গে তারা লেগে আছে। তো আমি কি নিয়েছি, একটা অ্যাসিমেট্রিক্যাল ডবল বন্ড বা অ্যালকিন কম্পাউন্ড নিয়েছি। এবার যদি এর মধ্যে HBr দেওয়া হয়, তখন কিন্তু আমার যে কোনো একদিকে Br লাগালে হয় না, সেটা মার্কানিকা রুল অনুযায়ী কী করব, আমাকে যে কোনো একদিকে Br যে কোনো একদিকে H লাগাতে হবে, ঠিক আছে? তো কোন দিকে H কোন দিকে Br লাগাবো, তো মার্কানিকা কী বলেছিল, মার্কানিকা রুল ইজ অ্যাপ্লাইড ফর আনসিমেট্রিক্যাল কম্পাউন্ড। ওকে, নেক্সট কী করতে হবে, দেখো আমাকে Hটা যেটা সেটা হলো পজিটিভ চার্জ পার্ট, বা এই Brটা হলো এখানে নেগেটিভ পার্ট, ঠিক আছে? এটা প্রথমে বুঝে নিতে হবে তোমাকে। এই যে এটাকে বলা হয় যোজক বা অ্যাডিশন রিয়াকশনে যেটা অংশগ্রহণ করে বা অ্যাড হয় যেটা, ওকে? তো এই যোজকটা যেটা যুক্ত হচ্ছে সেটার একটা পজিটিভ পার্ট থাকবে, একটা নেগেটিভ পার্ট থাকবে। তো HBr এর ক্ষেত্রে এরকম H প্লাস আর Br মাইনাস, যদি ডেল করে লিখি তাহলে ডেল, আর যদি আমি ভেঙে লিখি তাহলে এরকম, ওকে? তো এবার যেই নেগেটিভ পার্টটা আর পজিটিভ পার্টের মধ্যে মার্কানিকা বলেছে নেগেটিভ পার্টটা অলওয়েজ যেদিকে হাইড্রোজেন কম সেদিকে যুক্ত হবে, ঠিক আছে? তার মানে এখানে হাইড্রোজেন হলো এদিকে একটা ডবল বন্ডের, আর এই ডবল বন্ডের কার্বনের সঙ্গে হাইড্রোজেন হলো দুটো, তাহলে হাইড্রোজেন কম কোন দিকটা, এদিকটাই, তাহলে এই কার্বনটার সঙ্গে যুক্ত হবে আমাদের Brটা, কারণ Br নেগেটিভ, ঠিক আছে? আমি আবার বলছি, তো মার্কানিকা কী বলেছে, মার্কানিকা রুল অনুযায়ী আনসিমেট্রিক্যাল ডবল বন্ডে সেই কার্বনে নেগেটিভ অংশ যুক্ত হবে যেই কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, আর তার বিপরীত দিকে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এই দিকে হাইড্রোজেনের সংখ্যা কম, তাহলে আমি কী করব, এদিকটা আমি কি করব, Br যুক্ত করব, আর এদিকে H যুক্ত করব। তাহলে এখানে দেখো দুটো হাইড্রোজেন ছিল, তিনটা হাইড্রোজেন হয়ে গেল, আর এখানে Br যুক্ত হওয়ার ফলে এই কম্পাউন্ড তৈরি হলো, বোঝা যাচ্ছে? তাহলে আমি উল্টো দিকে যদি করে দিতাম, মানে Brটা এখানে যুক্ত করতাম আর Hটা এখানে যুক্ত করতাম, তাহলে কিন্তু অ্যান্টি মার্কানিকা রুল হতো, আর সেক্ষেত্রে পারক্সাইড দিলে ওরকম ঘটনা ঘটতো। এখানে এই প্রোডাক্টটা হয় মুখ্য, এখানে যদি Br লাগে সেটা গৌণ। অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটাই মেনলি তৈরি হয়, আর একটা প্রোডাক্ট তৈরি হয় না, বোঝা গেল?
এবার এইটার যে রিজন মানে অ্যাকচুয়ালি কেন এখানে বিআর যুক্ত হচ্ছে, কেন এখানে এইচ যুক্ত হচ্ছে সেটা বোঝা যাক, ঠিক আছে। তো কী হয় অ্যাকচুয়ালি প্রথমে এই রিয়াকশানের ক্ষেত্রে আমি এদিকে নিয়ে চলে আসছি, যদি এখানে এইচ প্লাস এইচ বিআরের মধ্যে কী আছে, এইচ প্লাস আর বিআর মাইনাস, যে এইচ প্লাস আছে অ্যাকচুয়ালি এখানে এইচ বিআর দিয়ে রিয়াকশান হলে হয় না, এইচ বিআর ছাড়া যদি আমরা এখানে এইচ আই নিতাম, এক নম্বরভাবে এইচ সিএল নিতাম, একই রিয়াকশান হতো, মানে হাইড্রোজেনটা সবসময় কী হবে, যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে লাগতো, আর নেগেটিভ পার্টটা সবসময় হাইড্রোজেন যেদিকে কম সেদিকে লাগতো, ঠিক আছে। তো এখানে আমি কী হয় রিয়াকশান মেকানিজমটা যদি বলি, এই এইচটা প্রথমে ডবল বন্ডের এইদিকে লেগে যায়। এবার কেন এদিকে লাগছে দেখো, যদি ওদিকে হাইড্রোজেন লাগে এইভাবে খুলে আসছে, তো এখানে প্লাস তৈরি হতে পারে আর এখানে প্লাস তৈরি হতে পারে। যদি এখানে প্লাস তৈরি হয় তাহলে দেখো তৈরি হবে এটা হাইড্রোজেন, তাহলে এখানে যুক্ত হয়ে গেলো আর এখানে প্লাস তৈরি হলো, তাহলে এটা তৈরি হলো যেটা প্লাস হাই, দুটো প্লাস হাই, আর এখানকার আলফা হাইড্রোজেন তিনটে, এখানকার আলফা হাইড্রোজেন তিনটে, অর্থাৎ 6টা হাইপার কনজাংশন দ্বারা আলফা হাইড্রোজেন হাইপার কনজাংশন দ্বারা স্থায়িত্ব পাচ্ছে। তাই জন্য এই ইন্টারমিডিয়েট বেশি পরিমাণে তৈরি হয়, আর এই ইন্টারমিডিয়েট বেশি প্রেজেন্সে বিআর মাইনাস এইখানে লেগে গিয়ে তোমার মেন প্রোডাক্ট হিসাবে অর্থাৎ মার্কনিকার প্রোডাক্ট হিসাবে 2-ব্রোমোপ্রোপেন দেয়, ঠিক আছে। 2-ব্রোমোপ্রোপেন দেয়, বুঝতে পারলে কারণটা। তাহলে প্রথমে এইচটা যুক্ত হবে, এইচটা কোন দিকে যুক্ত হবে, যেদিকে যুক্ত হওয়ার ফলে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা বেশি স্টেবিলিটি পাবে, তাহলে এটা বেশি স্টেবল কার্বোক্যাটায়ন, তাহলে এখানে বিআর যুক্ত হলো, তাহলে এই কম্পাউন্ডটা মুখ্য হবে। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে দেখতে হবে যে কোন ইন্টারমিডিয়েটটা বেশি স্টেবল। আচ্ছা আমাকে এখানে দেখো রিয়াকশন লক্ষ্য করো, প্রথমে এখানে একটা জিনিস বলে দেওয়া দরকার যে নর্মালি এই টাইপের কম্পাউন্ডে, ঠিক আছে, এটা একটা ফিনাল এক্সাম্পল নিয়েছি, এখানে তুমি যতই এইচ বিআর ঢেলে দাও এই ওইচের জায়গায় বিআর কখনো প্রতিস্থাপন বা অন্য কোনো রিয়াকশান হবে না, অর্থাৎ এই জিনিসটা কখনোই হবে না, ঠিক আছে। এটার কারণ কি, কারণ দেখো ওইচ এমনিতেই ওইচ হলো ব্যাড লিভিং গ্রুপ, যদি এখানে এইচ প্লাস যুক্ত হতো তাহলেও কখনো এটা বেরোতো না বেঞ্জিন বলয় থেকে, কারণ এই বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্স করছে এই লোন পেয়ারটা, বোঝা গেল। OH2 গ্রুপ হলেও এই OH কখনো এইচ বিআর দ্বারা প্রতিস্থাপিত হবে না বা পিআর মাইনাস দ্বারা প্রতিস্থাপিত হবে না, ঠিক আছে। তো এর একটা কারণ তো বললাম, OH মাইনাস যেটা বা OH যেটা সেটা লোন পেয়ার বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স করার জন্য এটা ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। আর একটা কারণ হলো এই যে নিউক্লিওফাইল যেটা মাইনাস বিআর মাইনাস সেটা বেঞ্জিনের কাছাকাছি আসতে পারে না, কারণ বেঞ্জিনের ইলেকট্রন বলয়ের জন্য বিআর মাইনাস এটা নেগেটিভ, ইলেকট্রন যেটা ক্লাউড সেটাও নেগেটিভ, তাই জন্য কাছে আসতে পারে না। তাছাড়া বললাম রেজোনেন্সের জন্য ডবল বন্ড ক্যারেক্টার পায়, এই দুটো কারণের জন্য নর্মালি কী হয় না, ওই যে জায়গায় কখনো বিআর আসবে না। তাহলে আমাদের এই অপশানগুলোর মধ্যে দেখো এখানে যেটা ওই যে জায়গায় বিআর করেছে, এই ওই যে জায়গায় বিআর করেছে সেটা সম্পূর্ণ ভুল, বোঝা গেল। তাহলে এই দুটো অপশান সম্ভব নয়, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা হবে, মুছে দিচ্ছি। এটা একটু লাগবে তাই জন্য আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো এইখানকার ডবল বন্ড কী হবে, অ্যাডিশন রিয়াকশন অংশগ্রহণ করবে এইচ বিআর সঙ্গে। তো এখানে দুদিকে সিমেট্রিক্যাল দেখে মনে হচ্ছে, কারণ এদিকে লেগে আছে বেঞ্জিন, এদিকে লেগে বেঞ্জিন, কিন্তু দেখো বেঞ্জিনে এই পাশে একটা ওইচ গ্রুপ আছে, কিন্তু এখানে ওই কোনো ওইচ বা অন্য কোনো গ্রুপ নেই। তাহলে আমার যদি কার্বোক্যাটায়ন তৈরি হয়, আমি দুটো পজিশনে ভেবে নিচ্ছি, যদি এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, সাপোজ এখানে আমার কী হলো কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই কার্বনটাই, এই কার্বন তৈরি হয়েছে, তাহলে বাকিটা এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে, তাহলে এরকম একটা কন্ডিশন আসছে, তাই তো। গোল এটাকে আমি গোল হিসাবে লিখতেই পারি। আর একটা কী হবে, যদি ওই দিকটায় প্লাস তৈরি হতো, তার মানে এখানে হাইড্রোজেন যুক্ত হলো, আর এখানে প্লাস তৈরি হলো, তাহলে এই দুটো কন্ডিশন সম্ভব, এই দুটো ইন্টারমিডিয়েট সম্ভব। এবার এই দুটো কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের মধ্যে দেখো এইটা যেটা সেটা শুধুমাত্র বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স করছে, ফলে স্থায়িত্ব পাচ্ছে। এখানে এটা বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স করছে ঠিকই, তার সঙ্গে দেখো OH মাইনাসের প্লাস এম এফেক্ট অর প্লাস আর এফেক্ট বলা যেতেই পারে, সেটা কি করছে, এই প্লাসটাকে স্থায়িত্ব দিচ্ছে, বোঝা গেল। তাহলে এই প্লাসটা দেখো এখানে OH গ্রুপের প্লাস এম আর প্লাস আরের জন্য কী হচ্ছে, প্রচণ্ড পরিমাণে স্থায়িত্ব পাচ্ছে। তাহলে এই ইন্টারমিডিয়েটটা বেশি স্টেবল, তাহলে এই ইন্টারমিডিয়েট বেশি স্টেবল হওয়ার জন্য এখানে বিআর যুক্ত হয়ে আমার যেটা প্রোডাক্ট দেবে সেটা হলো, এখানে OH হতো এইটা, বোঝা গেল। তাহলে প্রচণ্ড ইম্পর্টেন্ট ছিল কোশ্চেনটা। আচ্ছা দেখা যাক নেক্সট কোশ্চেন।
তো দেখো এটা 3 নম্বর কোশ্চেনে চলে এসেছে। দেখো 3 নম্বর কোশ্চেনটা কী বলা আছে, একটা অ্যালকোহল কম্পাউন্ড যেটাকে H প্লাসের প্রেজেন্সে হিট করছে, ঠিক আছে। তো এখানে যেহেতু H প্লাস বলেছে, H3O প্লাস বলেনি, তাহলে আমাদের একটু বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি এটা হলো ওয়াটার প্লাস H প্লাস, মানে হলো অ্যাসিড, যে কোনো অ্যাসিড H2SO4 তার সঙ্গে ওয়াটার থাকবে, অর্থাৎ এটা হবে H2SO4 এর সলিউশন, ডাইরেক্ট সলিউশন হতে পারে বা একটু নর্মাল সলিউশন হতে পারে। কিন্তু যেহেতু এখানে শুধুমাত্র H প্লাস বলেছে, তাহলে আমাকে এটা বুঝে নিতে হবে যে এখানে যে H2SO4 ইউজ করছে অর H3PO4 ইউজ করছে, যাই বলো না কেন, যে কোনো অ্যাসিড ইউজ করছে, সেটা হাই কনসেন্ট্রেশন ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো হাই কনসেন্ট্রেশন H প্লাসের প্রেজেন্সে কোনো অ্যালকোহল টাইপের কম্পাউন্ড কি হয়, এলিমিনেশন দেখায়। তোমাদের নিশ্চয়ই রিঅ্যাকশনে মনে আছে, যখন তোমরা কোনো অ্যালকোহল টাইপের কম্পাউন্ডকে H2SO4 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বা এরকম কোনো টেম্পারেচারে হিট করতে 140 হয় 170 হয়, যখন 140 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হিট করো তখন তৈরি হয় ইথার, আর যখন 170 ডিগ্রি টেম্পারেচার হিট করো তখন তৈরি হয় যেটা, সেটা হলো একটা অ্যালকিন কম্পাউন্ড। তাহলে অ্যালকিন কম্পাউন্ড হওয়ার জন্য দেখো এখানকার একটা হাইড্রোজেন আর এখানকার একটা OH গ্রুপ বেরিয়ে যাবে, যে ডবল বন্ড তৈরি হবে। তো এটা একটা এলিমিনেশন টাইপের রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এলিমিনেশন টাইপের রিঅ্যাকশন, যেখানে আমি হাইড্রোজেন এখানকার বের করতে পারি, এখানকার বের করতে পারি, কারণ দুদিককার হাইড্রোজেন হলো ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, এদিকে ডবল বন্ড তৈরি হোক বা এখানে ডবল বন্ড তৈরি হোক, একই তৈরি হবে, ঠিক আছে। তো বোঝা গেল। তো আমি যদি এটাকে একটু খুলে লিখতাম, তার মানে হতো এটা CH, এটা হতো CH2 আর এখানকার একটা H, মানে CH3 অ্যাকচুয়ালি। এবার যেটা তৈরি হলো সেটা হলো CH3 CH আর CH2। বোঝা গেল জিনিসটা কি, অ্যাকচুয়ালি এখানকার হাইড্রোজেন আর OH বেরিয়ে যাওয়ার পরে এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে H প্লাসের প্রেজেন্সে কী হবে, ডবল বন্ড তৈরি হবে। তো যেহেতু এটা আমরা একটা সিমেট্রিক্যাল নিয়েছি কম্পাউন্ড, সিমেট্রিক্যাল অ্যালকোহল নিয়েছি, যেখানকার H দুটো সেম, তাই জন্য রিঅ্যাকশনে যাই যেদিককার হাইড্রোজেন বেরোক না কেন কম্পাউন্ড তোমাকে দিয়ে দেবে। তো এখানে যে রিঅ্যাকশনটা হবে সেটা একটু দেখো। তো এখানে যদি এই রিঅ্যাকশনটার মেকানিজম একটু বলি, তো মেকানিজম অ্যাকচুয়ালি কেমন করে হয়, প্রথমে এই কম্পাউন্ডের সঙ্গে এই কম্পাউন্ডে যে OH আছে, সেই OH-এর OL লোন পেয়ার H প্লাস কেনে দিয়ে একটা গুড টাইপের লিভিং গ্রুপ তৈরি করবে, যেটা হলো এটা। নেক্সট, যদি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পায় তাহলে এই OH2 আগে থেকে বেরিয়ে যাবে। যদি স্টেবিলিটি না পায়, বোঝা যাচ্ছে কী বলতে চাচ্ছি, যদি স্টেবিলিটি পায় এটা বেরিয়ে যাওয়ার পরে কার্বোক্যাটায়ন, তাহলে আগেই জল বেরিয়ে যাবে, তখন সেই রিঅ্যাকশনটা হবে E1, যেটা কার্বোক্যাটায়ন স্টেবিলিটির মধ্যে দিয়ে হচ্ছে। আর যখন একই সঙ্গে, মানে অ্যাকচুয়ালি লিভিং গ্রুপ বেরোবে, একই সঙ্গে ডবল বন্ড তৈরি করবে, সেটা হবে E2। এলিমিনেশন রিঅ্যাকশন E1CB, E1 আর E2 তিনটে মেকানিজমের সাহায্যে হতে পারে, এছাড়া মেকানিজম আছে। তো এই রিঅ্যাকশন যেটা হলো, আমি সাপোজ ধরে নিচ্ছি রিঅ্যাকশনটা হলো E2 মেকানিজমে, মানে একই স্টেপে হচ্ছে, এটা বেরোচ্ছে, এটা ডবল বন্ড তৈরি করছে আর এটা বেরিয়ে যাচ্ছে। এটা বের করতে সাহায্য করে নর্মালি যে কোনো বেস। তো এখানে যদি H2SO4 নিতাম তাহলে ওখানে HSO4 মাইনাস ওটা বেস হিসেবে কাজ করতো, সেটা এই হাইড্রোজেনকে নিত। তো এখানে যেহেতু কিছু বলা নেই, আমাদের ভাবার সব দরকার নেই। তো এটা বেরিয়ে যাওয়ার পরে কী তৈরি হচ্ছে, এই যে ডবল বন্ডটা সেটা তৈরি হচ্ছে, বোঝা গেল। তো এখানে এই ডবল বন্ড তৈরি হওয়ার আগে এই কার্বোক্যাটায়ন যদি তৈরি হয় এবং সেখানে যদি রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার চান্স থাকে, তাহলে কিন্তু প্রোডাক্টটা একটু অন্যরকম হয়। আর আমি এখানে যে কোশ্চেনটা নিয়েছি সেটাই রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তাই জন্য এই রিঅ্যাকশন ইম্পর্টেন্ট। তুমি যদি ভাবতে যে এখানকার হাইড্রোজেন আছে যেটা আর এখানকার হাইড্রোজেন আছে যেটা, সেখানে হাইড্রোজেন বের করে দিয়ে এখানে ডবল বন্ড তৈরি করে দিলাম বা এখানকার ডবল বন্ড তৈরি করে দিলাম, তাহলে এই দুটো কম্পাউন্ড তৈরি হতো। কিন্তু এখানে দেখো, যদি কার্বোক্যাটায়ন তৈরির মধ্যে দিয়ে হয়, জিনিসটা বোঝা গেল নিশ্চয়ই, মুছে দিচ্ছি আমি। তো কার্বোক্যাটায়ন যদি তৈরির মধ্যে দিয়ে হয়, যেটা বেসিক্যালি হয় এলিমিনেশন রিঅ্যাকশন, তাহলে কি হবে, তাহলে কার্বোক্যাটায়ন যদি আমি এখান থেকে তৈরি করি, OH2 প্লাস করলাম প্রথমে, কী হলো, এই যে OH এর লোন পেয়ার সেটা H প্লাসকে নিল, দিয়ে OH2 তৈরি হলো লিভিং গ্রুপ, সেটা বেরিয়ে যদি যায়, তাহলে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে এটা, সেই কার্বোক্যাটায়নটা দেখো রিঅ্যারেঞ্জমেন্টের ফলে স্টেবিলিটি পাবে। এখানে যেটা কার্বোক্যাটায়ন সেটা দুটো প্লাস আই এফেক্ট, আর হাইড্রোজেন যদি গুনি, এখানে কটা হাইড্রোজেন আছে, তিনটে, কারণ এটা হলো CH3 গ্রুপ, আর এখানে একটা হাইড্রোজেন আছে, 1 2 3 চারটে বন্ড হয় একটা কার্বনের, তাহলে এখানে 3টে বন্ড আছে, তাহলে একটা হাইড্রোজেন, এখানকার একটা হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন, এগুলো হলো বিটা পজিশন বা বিটা হাইড্রোজেন, তাহলে 3টে বিটা হাইড্রোজেন আর একটা বিটা হাইড্রোজেন, তাহলে টোটাল হলো 4টে বিটা হাইড্রোজেনের হাইপার কনজুগেশন। তাহলে দুটো প্লাস আই আর 4টে হাইড্রোজেনের হাইপার কনজুগেশনের দ্বারা স্থায়িত্ব পাচ্ছে এই কার্বোক্যাটায়নটা। কিন্তু যদি রিঅ্যারেঞ্জমেন্ট হয়, কি হয়, রিঅ্যারেঞ্জমেন্ট কোন পজিশন থেকে হতে পারে, এখানকার বন্ডটা খুলে এত যাওয়া সম্ভব না, এটা হলো আলফা পজিশন,
এটা আলফা পজিশন, এটা হলো বিটা পজিশন, এটা হলো বিটা পজিশন। তাহলে এখানে আলফা পজিশনে কোনো বন্ড ব্রেক করে এখানে যেতে পারে, কিন্তু বিটা পজিশনে বন্ড ব্রেক করে এখানে যাওয়া এরকম টাইপের রিঅ্যারেঞ্জমেন্ট কিন্তু সম্ভব নয়। সেটা ইন্টারমিডিয়েট যেটা তৈরি হতে হবে মাইনাস, সেটা কিন্তু স্টেবিলিটি পাবে না বা ওরকম যাবে না, ঠিক আছে। তাহলে কোন বন্ডটা ব্রেক করবে? আলফার সঙ্গে লেগে থাকা এই বন্ডটা বা এই বন্ডটা, ঠিক আছে। আচ্ছা, যদি এই বন্ডটা ব্রেক করে এখানে যাই রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার জন্য, তাহলে কি তৈরি হলো? দেখো ভাবো, আমি নাম্বারিং করে নিচ্ছি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 হলো। তাহলে 1 নম্বর পজিশন যদি এটাকে দিই, তাহলে এটা 2, এটা 3, এটা 4, 5, এটা হয়ে গেল 5-এর সঙ্গে একটা লেগে আছে, এটা তার সঙ্গে দেখো এইটা যুক্ত হয়ে গেল। আচ্ছা, আমি একটু নাম্বারিং করা, এটা 5 করে এটা 6 করে দিলাম, ঠিক আছে। তাহলে এই 5টা যেটার সঙ্গে যুক্ত হচ্ছে সেটা 6, তাহলে 6টা ধরে নিলাম এটা হলো, তাহলে 6 হলো এটা, যার সঙ্গে এই বন্ডটা লেগে আছে, আর এই 5-এর সঙ্গে এই বন্ডটা লেগে আছে, এটা যুক্ত হয়ে গেল। বুঝতে না পারলে আরেকবার বোঝাচ্ছি, দেখো আমি ধরো নাম্বারিংটা একটু ঠিক করে করি বা তোমাদের বোঝার জন্য। সেটা হলো এইটা হলো 1 পজিশন, এটা হলো 2 পজিশন, এটা হলো 3, 4, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে নিলাম, ঠিক আছে। তাহলে এই 6-এর যে বন্ডটা লেগে আছে সেটা 1-এ চলে গেল। তাহলে এই যে 1টা, সাপোজ এটা ধরো 1, তাহলে 1-এর সঙ্গে লেগে আছে 2, তারপরে 3, 4, 5 আর 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6, সেই 6-এর সঙ্গে একটা বন্ড আছে, এটা তো 6, তাহলে 6-এর সঙ্গে একটা বন্ড আছে, এরকম একটা মিথাইল গ্রুপ আছে, আর এই 1-এর সঙ্গে একটা মিথাইল গ্রুপ আছে। আর দেখো এই যে 6-এর কার্বনটা সেটা এর সঙ্গে যুক্ত হয়ে গেল না 1-এর সঙ্গে, তাহলে 6 1 যুক্ত হয়ে গেছে, তাহলে এটা তৈরি হয়েছে। এবার যেহেতু এইখান থেকে 2 পজিশন থেকে এটা খুলে এখানে লাগছে, এরকম করে বন্ডটা খুলে গিয়ে এখানে লাগছে, তাহলে এই পজিশনটা খুলছে না, তাহলে 2 পজিশনে তৈরি হয়ে গেছে প্লাস চার্জ হলো। এবার যদি এই প্লাসটার কথা ভালো, দেখো এটার মতোই প্রায়, এখানে প্লাস হয়, এখানে প্লাস হয়, এখানকার 2টা হাইড্রোজেন, এখানকার 1টা হাইড্রোজেন, মানে 3টে হাইড্রোজেন। আগে 4টে হাইড্রোজেনের জন্য হাইব্রিডাইজেশনের স্থায়িত্ব পাচ্ছিল, এখানে 3টে হাইড্রোজেনের জন্য এটাও স্টেবল নয়। তখন কি হবে? এই 1 নম্বর বা এই আলফা পজিশনে যে হাইড্রোজেনটা সেটা এখান থেকে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে এখানে 2টো রিঅ্যারেঞ্জমেন্ট হলো, এগুলো হলো 1 2 রিঅ্যারেঞ্জমেন্ট, মানে 1 থেকে 2 পজিশনে যাচ্ছে। যদি 1 2 বলি তাহলে 1 থেকে 2 পজিশনে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাই না? এখানকার যদি হাইড্রোজেন এখানে চলে আসে খুলে হাইড্রাইড শিফট হওয়ার মাধ্যমে হতেই পারে। তাহলে কি তৈরি হচ্ছে? এইখানে প্লাস তৈরি হচ্ছে, হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে গেলো, তাহলে এটা প্লাস থেকে নিউট্রাল হয়ে গেলো, আর এখানে প্লাসটা চলে এলো। এবার দেখো এটা, এই দেখো 3টে প্লাস আই এফেক্ট, এখানকার 1টা হাইড্রোজেন, এখানকার 2টা হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন, তাহলে 3 2 5 আর 1 6টা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন এখানে কটা? 6টা। তাহলে প্রথমে 4টে আলফা হাইড্রোজেনের জন্য স্থায়িত্ব পাচ্ছিল, আর এখানে 6টা আলফা হাইড্রোজেনের স্থায়িত্ব পাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা তৈরি হতে চাইবে। তাই জন্য এই প্লাসটা স্টেবিলিটি পাওয়ার জন্য রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এই পজিশনে আসে। এবার যেহেতু এটা তৈরি হয়ে গেল, এবার কি হবে? এলিমিনেশন রিঅ্যাকশনে মনে আছে যে প্রথমে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয়ে থাকতো, সেটা এখানকার হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার ফলে ডবল বন্ড তৈরি করে দিত। তো এখানে দেখো এই হাইড্রোজেন বেরোতে পারে আর এই হাইড্রোজেন বেরোতে পারে। যদি এই হাইড্রোজেন বেরোয়, তাহলে যদি ডবল বন্ড তৈরি হয়, তাহলে কোনটা হবে? এটা প্রোডাক্ট, মানে কোন প্রোডাক্টটা হচ্ছে এটা, সিটা। বোঝা গেল? আর ওরকম কোনো অপশন নাই যেখানে এখানে হাইড্রোজেন বেরোনোর ফলে ডবল বন্ড তৈরি হবে। দেখা যায় এটাই বেশি স্টেবল, কারণ দেখো এটা বেশি সাবস্টিটিউটেড ডবল বন্ড। তাহলে এখানে এই কম্পাউন্ডটা হবে আমাদের মুখ্য কম্পাউন্ড। বোঝা গেল? তাহলে দেখো নেক্সট কোয়েশ্চেন।